অনলাইন স্কুল ডোমকলে সবাইকে স্বাগত। আমি নিবিড় কৃষ্ণ ঘোষ, চক ইসলামপুর শ্রীকৃষ্ণ চম্পালাল মাহেশ্বরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক। আমি ভৌত বিজ্ঞানী। আজকে আমরা দশম শ্রেণীর নাইট্রোজেন গ্যাস এই বিষয় নিয়ে আলোচনা করব। বাতাসের একটি অন্যতম উপাদান হলো নাইট্রোজেন। আমরা জানি অক্সিজেন আমাদের জীবন ধারণের জন্য সাহায্য করে, কিন্তু নাইট্রোজেন দহনেও সাহায্য করে না, নিজেও দাহ্য নয়। ফলে এই গ্যাসটার অস্তিত্ব সম্পর্কে একটা অনিশ্চয়তা ছিল এবং এই গ্যাসটার ধর্ম সম্পর্কে একটা অনিশ্চয়তা ছিল। 1772 সালে বিজ্ঞানী ড্যানিয়েল রাদারফোর্ড এই গ্যাসটা, কত সাল বললাম? 1772 সালে বিজ্ঞানী ড্যানিয়েল রাদারফোর্ডের নাম আমরা শুনেছি, তাই না? কোথায় শুনেছি রাদারফোর্ডের নাম? আর্নেস্ট রাদারফোর্ড পরমাণু গঠন নিয়ে আলোচনার সময় আমরা জেনেছি ইনি হলেন ড্যানিয়েল রাদারফোর্ড। তাহলে ড্যানিয়েল রাদারফোর্ড এই গ্যাসটা সম্পর্কে আবিষ্কার করেছিলেন, কিন্তু এই গ্যাসটা নাইট্রোজেন সেটা উনি বলেননি। এটাকে নিষ্ক্রিয় গ্যাস, এই গ্যাসটা প্রাণ বাঁচাতে সাহায্য করে না, এরকম একটা পরীক্ষা উনি ইঁদুরের উপর করে বলেছিলেন। তো যাই হোক, মফিটিক গ্যাস বলে এই গ্যাসটা নাম দিয়েছিলেন। এবং ওই সময় ক্যাভেন্ডিশও এই গ্যাসটা আবিষ্কার করেছিলেন। তো আমরা দেখি যে ক্যাভেন্ডিশ বা সিলেও এই সময় গ্যাসটা আবিষ্কার করেছিলেন, কিন্তু এদের নাম আমরা পাই না। এই কারণে স্বীকৃতি হিসেবে ইনি প্রথম লেখাটা পাবলিশ করেছিলেন, জার্নালে প্রকাশিত করেছিলেন। এবারে আমরা একটু বিজ্ঞানী ড্যানিয়েল রাদারফোর্ডের ছবিটা দেখে নিই, তিনি কেমন দেখতে ছিলেন। আর সেই সঙ্গে সঙ্গে আরেকটা বিষয় বলি যে অ্যান্টোনিও ছবিটা আসুন, তারপরে আমরা বলবো যে অ্যান্টোনিও ল্যাভোইসিয়ার এই গ্যাসটার নামকরণ করেছিলেন অ্যাজোট গ্যাস। অ্যাজোট মানে প্রাণহীন, মানে প্রাণ এর বিকাশে সাহায্য করে না বা এই গ্যাসটা বাঁচতে সাহায্য করে না বলে অ্যান্টোনিও ল্যাভোইসিয়ার, তোমরা জানো, অক্সিজেন আবিষ্কার করেছে। এবং ল্যাভোইসিয়ারকে যাই হোক, তারপরে ছবিটা এবার আমরা একটু দেখি কেমন। এটা হলো ড্যানিয়েল রাদারফোর্ডের ছবি। আমরা দেখতে পাচ্ছি রাদারফোর্ডের ছবি। এরপরে আমরা চলে আসব এই সম্পর্কে। এরপরে আমরা আরেকটা ছবিতে আসছি। এই ছবিটা সম্পর্কে তোমাদের বলি। ইনি হলেন এই বিজ্ঞানী ল্যাভোইসিয়ারের পরে আমরা এনাকে পেয়েছি। ইনি হলেন অ্যান্টোনিও চ্যাপটেল। চ্যাপটেল কি করেছিলেন না, 1823 সালে তিনি নাইট্রোজেন এই নামটা দিয়েছিলেন। আর একটা চ্যাপটেলের ছবি আছে, একটুখানি সেই ছবিটা আমরা দেখি। এরপরেই একটা ছবি তোমরা দেখো, এটা আর একটা ছবি চ্যাপটেলের। তো এরপরে আমরা চ্যাপটেলের এই আবিষ্কার সম্পর্কে বা নাইট্রোজেন নামকরণ সম্পর্কে জানি। ছবিটা তাহলে আমরা কি বললাম যে 1823 সালে অ্যান্টোনিও চ্যাপটেল কি করলেন? নাইট্রোজেন এই নামটা দিলেন। নাইট্রোজেন, নাইট্রো কথাটাকে যদি জেন মানে উৎপন্ন করে, আর নাইট্রো কথাটা এসেছিল নাইটার থেকে। নাইটার কি? নাইটার হলো পটাশিয়াম নাইট্রেট বা সোডা, পটাশিয়াম নাইট্রেট বা সোডা। তাহলে সোডা উৎপন্ন করে বলে এই নামটা আমরা চ্যাপটেলের কাছ থেকে পেয়েছিলাম, নাইট্রোজেন এই নামকরণ। এই নামটাকে আলটিমেটলি স্বীকৃতি আমরা দিই। এবারে আমরা নাইট্রোজেন গ্যাসটা কিভাবে প্রকৃতিতে আছে সেই সম্পর্কে দু একটা কথা বলি। আমরা জানি যে বাতাসে আয়তন হিসেবে 4/5 ভাগ নাইট্রোজেন আছে। 78.06 ভাগ নাইট্রোজেন আমরা প্রকৃতিতে পাই, তাই তো? এই নাইট্রোজেন গ্যাসটা দুটো আমরা আইসোটোপ পাবো। আইসোটোপ বলতে আমরা জানি যে একই পরমাণু বিভিন্ন ভরযুক্ত আইসোটোপ। ভরযুক্ত মানে নিউট্রন সংখ্যা পার্থক্য হবে। তো আমরা নাইট্রোজেন 14 পাই, প্রায় 96.99
0.62%। এইটা হলো নাইট্রোজেনের, আর নাইট্রোজেনের 15 এর একটা আইসোটোপ পায়, তাহলে বাকিটা 15 বাকিটা মানে 0.38%। এই দুটো আইসোটোপ আমরা পাই, বা সমস্থানিক, এর বাংলা আইসোটোপের বাংলা হলো সমস্থানিক, এইটা আমরা পাই। আর নাইট্রোজেনের 13 ঘরের একটা আইসোটোপ আমরা পেয়েছিলাম, কিন্তু সেইটা আমরা দেখি যে সেইটার হাফ লাইফ হলো 10 মিনিট, ফলে সেইটা বেশিক্ষণ থাকে না, প্রকৃতিতে পাওয়া যায় না। এই নাইট্রোজেন কিন্তু আমাদের জীবনের বা প্রাণ ধারণের জন্য একটা গুরুত্বপূর্ণ অংশ, কেন আমরা জানি যে আমাদের প্রকৃতিতে প্রোটিন থেকে, অ্যামাইনো অ্যাসিড থেকে, রক্ত থেকে সমস্ত কিছুই কিন্তু তৈরি হয় নাইট্রোজেন দিয়ে। ফলে এই নাইট্রোজেন আমরা কোথা থেকে পাই? বিভিন্ন খাবার থেকে, প্রোটিন জাতীয় খাবার থেকে নাইট্রোজেন পাই। সে প্রাণীজ প্রোটিনও হতে পারে, উদ্ভিজ্জ প্রোটিনও হতে পারে, এবং পরে আমরা দেখব কিভাবে নাইট্রোজেন বাতাসের মধ্যে থেকে আমাদের দেহে আসতে পারে, নাইট্রোজেন চক্রের মধ্যে দিয়ে। তো এই নাইট্রোজেনকে আমরা কিভাবে উৎপন্ন করব? উৎপন্ন করার ক্ষেত্রে আমি একটা ছবি তোমাদের দেখাচ্ছি। এই ছবিটা তোমরা দেখো যে নাইট্রোজেনকে আমরা উৎপন্ন করবার জন্য একটা ব্যবস্থাপনা করি, কিন্তু তার আগে আমাদের জানতে হবে যে এই নাইট্রোজেনটা গবেষণাগারে বা পরীক্ষাগারে প্রস্তুত করবার জন্য কি কি রাসায়নিক পদার্থ আমরা নেব বা কোন নীতিতে আমরা কাজ করব। এমনিতে অ্যামোনিয়াম নাইট্রেট যদি আমরা উত্তপ্ত করি, অ্যামোনিয়াম নাইট্রেট এই গ্যাসটাকে যদি আমরা নাইট্রাইট NO2, এই নাইট্রেট মানে NO3, এই গ্যাসটাকে যদি আমরা উত্তপ্ত করি তাহলে নাইট্রোজেন পাবো, আর কি পাবো? জল পাবো। তাহলে এই নাইট্রোজেন গ্যাসটাকে আমরা সংগ্রহ করি, কিন্তু এই অ্যামোনিয়াম নাইট্রাইট বিস্ফোরক পদার্থ হিসেবে ব্যবহার করা হয়, খুবই তাড়াতাড়ি ভেঙে যায়, বিয়োজিত হয় এবং বিস্ফোরণ হওয়ার সম্ভাবনা থাকে তাপ দিয়ে। সেই জন্য আমরা সরাসরি পরীক্ষাগারে অ্যামোনিয়াম নাইট্রেট থেকে উত্তপ্ত করব না। আমরা কি করব না, সোডিয়াম নাইট্রাইট NO2, সোডিয়াম নাইট্রেটের সঙ্গে মিশা জল অ্যামোনিয়াম ক্লোরাইড যোগ করব। তোমরা ঊর্ধ্বপাতনের পরীক্ষার সময় এই মিশা জল নিয়ে পরীক্ষা করেছিলে। মিশা জলকে তাপ দিলে সরাসরি বাষ্পে পরিণত হয়, ফলে আমরা কিন্তু 1:1 এই ওজন অনুপাতে যদি যোগ করি, আমরা কিন্তু জলীয় দ্রবণ ব্যবহার করব। তা না হলে কঠিন পদার্থ হিসেবে মিশা জল যদি ব্যবহার করি, মিশা জল কিন্তু বাষ্পীভূত হয়ে যাবে, এটা মনে রাখতে হবে। তাহলে কি তৈরি হবে? স্বাভাবিকভাবে প্রথমে তৈরি হবে অ্যামোনিয়াম নাইট্রাইট, আর কি তৈরি হবে না, সোডিয়াম ক্লোরাইড। এই অ্যামোনিয়াম নাইট্রাইটটাকে নিয়ে আমরা কাজ করব। এবার অ্যামোনিয়াম নাইট্রাইট জলীয় দ্রবণে ভেঙে গিয়ে তৈরি করবে নাইট্রোজেন আর জল। এই নাইট্রোজেনটাকে আমরা সংগ্রহ করব। কিভাবে সংগ্রহ করব সেটা আমরা একটা ছবিতে দেখিয়েছি। তারপরে তোমরা এই যে দেখছো গোলতলা একটা ক্লাস, এখানে একটা ক্রিস্টাল প্যানেল আছে, এই বার্নার দিয়ে উত্তপ্ত করা হচ্ছে এই মিশ্রণটাকে জলীয় দ্রবণ নিয়ে, এবং নির্গম নল দিয়ে গ্যাসটা বেরিয়ে এখানে মধুকোষ পিট আছে, মধুকোষ পিট দিয়ে আমার গ্যাস জার, এটা গ্যাস জারের মধ্যে নাইট্রোজেন গ্যাসটা তৈরি হচ্ছে। জলের থেকে জলকে নিচের দিকে সরিয়ে নাইট্রোজেন গ্যাসটাকে আমরা সংগ্রহ করছি। মানে কি, নাইট্রোজেনের বাষ্প ঘনত্ব হলো 14, নাইট্রোজেনকে আমরা জলে, আর এমনিতে বায়ু বাষ্প ঘনত্ব 14.4, ফলে আমরা নাইট্রোজেন যেহেতু জলে দ্রবীভূত হয় না, আমরা নাইট্রোজেনকে এইভাবে তৈরি করতে পারি। এবারে আমরা একটা ভিডিও দেখব কিভাবে নাইট্রোজেনের অ্যারেঞ্জমেন্টটা করা হয়েছে, তার ছবিটা একটু দেখব। আমি এই বিক্রিয়াগুলো আশা করি তোমাদের লেখা হয়ে গেছে, আমি একটু মুছে দিচ্ছি, তাতে দেখতে তোমাদের সুবিধা হবে। পুরোটাই মুছে দিচ্ছি কারণ দেখতে সুবিধা হবে। এরপরের ছবিটা দেখো, একদমই নাইট্রোজেন প্রস্তুতির ছবি, সেটা আরো স্পষ্টভাবে তোমাদের দেখবার সুবিধার জন্য দেখানো হচ্ছে। তাহলে এখানে দেখো যে ছবিটা দেখানো হচ্ছে যে নাইট্রোজেন পরীক্ষাগারে, এই ছবিটা খুব স্পষ্ট যে এখানে এই যে
দেখতে পাচ্ছ যে এটা গোলতল ফ্লাস্ক, এটা বার্নার, এখানে সোডিয়াম নাইট্রাইট আর অ্যামোনিয়াম ক্লোরাইড যুক্ত আছে, এটা ফিসিল ফানেলের সঙ্গে যুক্ত আছে, আর এই যে এটা মধুকোষ পিট, এখান দিয়ে জলকে সরিয়ে দিয়ে নাইট্রোজেন গ্যাসটা আমরা এখানে সংগ্রহ করতে পারছি। এবার এখানে একটা বিষয়, সেটা হলো যে এই নাইট্রোজেন গ্যাসটাকে যখন আমরা সংগ্রহ করব, একটা জিনিস আমাদের মনে রাখতে হবে, এর মধ্যে আরো অনেক কিছু কিন্তু থাকতে পারে, এর মধ্যে জলীয় বাষ্প থাকতে পারে, সেইগুলো আমরা কিভাবে বিশুদ্ধ করব সেই আলোচনাটা আমরা পরে করব। কেন কি এই নাইট্রোজেনের সঙ্গে যেগুলো থাকবে সেগুলোকে আমরা সরাবো। তো যাই হোক, এরপরে আমরা আরেকটা ভিডিও দেখব, ভিডিওটা নাইট্রোজেন গ্যাস প্রস্তুতির ভিডিও, পরে একটুখানি বলে নিই, তারপর তোমরা আবার দেখো, ভিডিওটা দেখে নাও তোমরা। একই রকম ছবি দেখো, বারবার দেখানো হচ্ছে যে উত্তপ্ত করা হচ্ছে, সেই উত্তপ্ত করার সময় আমরা দেখছি যে কিভাবে সোডিয়াম নাইট্রেটের সঙ্গে অ্যামোনিয়াম ক্লোরাইড যুক্ত করা হচ্ছে, এবং যুক্ত করার পর এখানে দেখো তৈরি হচ্ছে অ্যামোনিয়াম নাইট্রোজেন গ্যাস, এবং এই নাইট্রোজেন গ্যাসটা কিভাবে সুন্দরভাবে ছবিতে দেখা যাচ্ছে যে এখানে এসে গ্যাস আর এসে জমা হচ্ছে। আরো একবার রিপিট করছি ভিডিওটা, খুব সুন্দরভাবে তোমরা বুঝতে পারবে যে আমরা বুনসেন বা এখানে উত্তপ্ত করছি, উত্তপ্ত করার পর এটা যাচ্ছে, কিন্তু খুব বেশি উত্তপ্ত করলে কি হবে সেইটাও কিন্তু একটু দেখবে বিস্ফোরণ হয়ে যেতে পারে। সেই জন্য আমরা যখন গ্যাসটা তৈরি হবে, সেই গ্যাসটা তৈরি হওয়ার পর মাঝে মাঝে আগুনটাকে সরিয়ে দেবো, আগুনটাকে সরিয়ে না দিলে একদম শেষ বেলায় গিয়ে দেখা যাবে যে এটা ফেটে যেতে পারে। তো সেই জায়গাটা যাতে না হয় সেই জন্য এই ছবিটা দেখানো হয়েছে, সেই জন্য এই ছবিটা দেখানো হয়েছে, সেইটা আমরা দেখলাম। এবারে যেটা বিষয় হলো সেটা হলো যে এই ভিডিও থেকে তোমরা দেখলে যে এই নাইট্রোজেন গ্যাসটাকে আমরা তৈরি করলাম, এবং এই নাইট্রোজেন গ্যাস আমরা তৈরি করার সময় কি কি জিনিস পেতে পারি। প্রশ্ন হতে পারে যে কেন অ্যামোনিয়াম ক্লোরাইডকে আমরা সোজাসুজিভাবে অ্যামোনিয়াম ক্লোরাইডকে জলীয় দ্রবণে ব্যবহার করি, এইটা একটা। আর একটা হলো যে আমরা কেন উত্তাপ দেওয়ার পর সরিয়ে নেব, মানে সতর্কতা হিসেবে আমরা যে জায়গাটা ব্যবহার করব সেটা হলো যে মাঝে মাঝে তাপটাকে সরিয়ে নেব, তা না হলে অ্যামোনিয়াম নাইট্রাইট ভেঙে গিয়ে বিস্ফোরিত হতে পারে, পাত্রটা ভেঙে যেতে পারে, ইত্যাদি ইত্যাদি ঘটনা ঘটতে পারে। এরপরে আমরা যে অ্যামোনিয়াটা পাচ্ছি, এই অ্যামোনিয়াটাকে বিশুদ্ধ করব। এই বিশুদ্ধ করার ক্ষেত্রে কতগুলো জিনিস তোমাদের বলি। এই অ্যামোনিয়া বলছি, এই ভুলটা আমার মাঝে মাঝে অন্যমনস্কতার কারণে হয়ে যায়। নাইট্রোজেন যে গ্যাসটা আমরা পাচ্ছি, সেই নাইট্রোজেন গ্যাসটার সঙ্গে আমার আরো অশুদ্ধ হিসেবে কতগুলো জিনিস মিশে থাকতে পারে। যেমন ধরো ক্লোরিন মিশে থাকতে পারে, অ্যামোনিয়া মিশে থাকতে পারে, জলীয় বাষ্প মিশে থাকতে পারে, আবার নাইট্রোজেন এর অক্সাইড, নাইট্রিক অক্সাইড মিশে থাকতে পারে। তাহলে আমি এই জিনিসগুলো যদি মিশে থাকে, আমি বিশুদ্ধ নাইট্রোজেনটা কিভাবে পেতে পারি একটুখানি বলি। সেটা যদি আমি পটাশিয়াম হাইড্রোক্সাইডের উপর দিয়ে পাঠাই, তাহলে আমরা দেখব যে ক্লোরিন এইটা বেরিয়ে যাবে, এই ক্লোরিন গ্যাসটা যদি মিশে থাকে বেরিয়ে যাবে। এরপরে যেটা থাকছে সেটাকে আমি যদি ঘন সালফিউরিক অ্যাসিডের উপর দিয়ে পাঠাই, ঘন সালফিউরিক অ্যাসিড কি করবে, অ্যামোনিয়া আর জলীয় বাষ্প এই দুটোকে সরিয়ে দেবে, মাইনাস করে দেবে। এরপরে আমি পাঠাবো উত্তপ্ত কপারের উপর দিয়ে। কিসের উপর দিয়ে? কপারের উপর দিয়ে। এটা গরম উত্তপ্ত কপারের উপর দিয়ে যদি আমি পাঠাই, তাহলে যে নাইট্রিক অক্সাইডটা ছিল, সেই নাইট্রিক অক্সাইডটা কপার অক্সাইড তৈরি করবে, সরে যাবে, দিয়ে উঠে আবার নাইট্রোজেন পাবো আমরা। এই টোটাল যে নাইট্রোজেনটাকে পেলাম, এই নাইট্রোজেনটাকে আমি পারদের নিচে সংগ্রহ করব, মানে পারদকে নিচের দিকে অপসারণ করে বিশুদ্ধ নাইট্রোজেন পাবো। তাহলে এই গেল আমার নাইট্রোজেন প্রস্তুতি, বিশুদ্ধ নাইট্রোজেন পাবো। এই বিশুদ্ধ নাইট্রোজেন ছাড়া
আমরা বায়ু থেকেও নাইট্রোজেন পেতে পারি। তো এইটা খুব স্বাভাবিকভাবে বায়ু থেকে আমরা নাইট্রোজেন কিভাবে পেতে পারি? না, বাতাসের মধ্যে কি আছে? কার্বন ডাই অক্সাইড আছে। তাহলে কার্বন ডাই অক্সাইডটাকে আমরা পটাশিয়াম হাইড্রোক্সাইড জলীয় দ্রবণের উপর দিয়ে পাঠিয়ে দিলে সরে যাবে। এরপরে কি আছে? অক্সিজেন আছে। উত্তপ্ত তামার উপর দিয়ে যদি আমি পাঠাই তাহলে উত্তপ্ত তামা কপারের সঙ্গে কপার অক্সাইড তৈরি করবে। তারপরে যেটা পড়ে থাকবে সেটা হলো নাইট্রোজেন। সেই নাইট্রোজেনটাকে আমরা সংগ্রহ করতে পারি। এবার এই নাইট্রোজেনটাকেও আরো বিশুদ্ধ করা যায়, ইত্যাদি করা যায়। কিন্তু এইভাবে যে নাইট্রোজেনটা আমরা পাবো সেই নাইট্রোজেনটা কিন্তু এইখানে যে বিশুদ্ধ নাইট্রোজেন তার থেকে ভারী হয়। এটা একটা প্রশ্ন যে এই নাইট্রোজেনটা তাহলে ভারী হয় কেন? কেন কি এই নাইট্রোজেনটার মধ্যে আমরা দেখি যে হিলিয়াম ছাড়া বাকি যে নিষ্ক্রিয় গ্যাসগুলো আছে সেই নিষ্ক্রিয় গ্যাসগুলো নাইট্রোজেনের থেকে ভারী। ফলে তাদেরকে আমরা পৃথক করতে পারি না বায়ু থেকে যে নাইট্রোজেন পাই সেখান থেকে, এবং ফলে সেই বায়ু সেইখানে নাইট্রোজেনটা ভারী হয় বিশুদ্ধ নাইট্রোজেনের থেকে। তাহলে এইটা যদি প্রশ্ন আসে যে আমরা বায়ু থেকে প্রাপ্ত নাইট্রোজেন বেশি ভারী হয় কেন বিশুদ্ধ নাইট্রোজেনের থেকে, তাহলে আমরা উত্তর হিসেবে কি লিখব? না, বিশুদ্ধ নাইট্রোজেনের নিষ্ক্রিয় গ্যাসগুলো হিলিয়াম ছাড়া বাকি নিষ্ক্রিয় গ্যাসগুলো থাকে না, কিন্তু বায়ু থেকে প্রাপ্ত যে গ্যাস নাইট্রোজেন গ্যাস সেই গ্যাসের মধ্যে আমরা এই নিষ্ক্রিয় গ্যাসগুলোকে পাই যারা নাইট্রোজেনের থেকে ভারী, ফলে নাইট্রোজেনের মোট ওজনটা বেড়ে যায়। এইটা আমরা নাইট্রোজেন প্রস্তুতির কথা বললাম। আর আরেকটা স্লাইড তোমাদের দেখাবো, সেই স্লাইডটা দিয়ে আমরা নাইট্রোজেন গ্যাসের বিষয়টা আলোচনাটা শেষ করব। সেটা হলো যে এই যে নাইট্রোজেন আমরা পাচ্ছি, এই নাইট্রোজেনটা আমরা প্রকৃতিতে কিভাবে পাচ্ছি, তো সেই ভিডিওটা দেখো, তারপর আমি রিঅ্যাকশনটা বলবো, তারপর আমি এই নাইট্রোজেন গ্যাস প্রস্তুতি জায়গাটা শেষ করব। তো এখানে দেখছো যে প্রকৃতির মধ্যে নাইট্রোজেন কিভাবে থাকে। না, আগে ছবিটা দেখো যে নাইট্রোজেনের প্রকৃতির মধ্যে নাইট্রোজেন কিভাবে আসে, সেই ছবিটা থেকে দেখছো যে এমনিতে আমরা বিদ্যুৎ নাইট্রোজেন গ্যাস আছে, এখানে নাইট্রিফাইং যে ব্যাকটেরিয়া কিছু আছে নাইট্রোজেন ফিক্সেশনের, সেই ব্যাকটেরিয়াগুলো থেকে আমরা এখানে নাইট্রোজেন ফিক্সেশন ব্যাকটেরিয়ার প্রকৃতির মধ্যে অ্যামোনিয়া এবং নাইট্রেট এই লবণগুলো থাকে, নাইট্রেট লবণ, নাইট্রিক লবণ, এগুলোর মধ্যে দিয়ে আমরা টোটাল ব্যাপারটাকে পাই। এই ছবিটাই সমস্তটা বলছে। এর বাইরে যেটা বিষয় সেটা হলো যে একটা রাসায়নিক বিক্রিয়া আমি তোমাদের বলবো, যে বিক্রিয়া থেকে তোমরা বুঝতে পারবে যে এই যে বজ্রপাত যখন হয় তখন আমরা দেখি যে নাইট্রোজেন গ্যাস নাইট্রিক অক্সাইডে তৈরি হয়। এই ভিডিওটা মোটামুটি তোমরা দেখলে যে প্রকৃতির মধ্যে কিভাবে নাইট্রোজেন ফিরে আসে। এরপরে আমরা আরেকটা বিষয় হলো যে রাসায়নিক সার অতিরিক্ত ব্যবহার করার ফলে এই যে নাইট্রিফাইং ব্যাকটেরিয়া সেগুলো কিন্তু নষ্ট হয়ে যায়, ফলে নাইট্রোজেন সাম্য সেটা নষ্ট হয়। ঠিক আছে, এইবারে আমি রিঅ্যাকশনটা তোমাদের একটুখানি লিখি। ধরো প্রকৃতিতে নাইট্রোজেন আছে, তাহলে নাইট্রোজেনের সঙ্গে বিক্রিয়া করবে কে? অক্সিজেন বিক্রিয়া করবে। অক্সিজেন যদি বিক্রিয়া করে, এই বিক্রিয়াটা প্রায় 3000 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় যখন বিদ্যুৎ বাজ পড়ে বা বিদ্যুৎ ক্ষরণ হয় তখন কি হয় না, বিদ্যুৎ ক্ষরণ হয় তখন আমরা পাবো কি? নাইট্রিক অক্সাইড পাবো। এই নাইট্রিক অক্সাইড আবার নাইট্রোজেন ডাইঅক্সাইড তৈরি করবে। নাইট্রিক অক্সাইড কি করবে? অক্সিজেনের সঙ্গে যুক্ত হয়ে নাইট্রোজেন ডাইঅক্সাইড তৈরি করবে। তাহলে নাইট্রোজেন ডাইঅক্সাইড যুক্ত হবে। এই নাইট্রোজেন ডাইঅক্সাইড কি করবে? আবার জলের সঙ্গে বিক্রিয়া করবে। নাইট্রোজেন ডাইঅক্সাইড জলের সঙ্গে বিক্রিয়া করলে, দুটো নাইট্রোজেন ডাইঅক্সাইড যদি বিক্রিয়া করে তাহলে জলের সঙ্গে যদি বিক্রিয়া করে নাইট্রিক অ্যাসিড হতে পারে HNO3 আর HNO2 হতে পারে HNO2। আবার তিনটে যদি বিক্রিয়া করে, তিনটে যদি আমি ধরি বিক্রিয়াটা, এই বিক্রিয়াটা অনেক জায়গায় না লিখলেও চলে, তার সঙ্গে জল যদি বিক্রিয়া করে তাহলে আমরা পাবো কি? নাইট্রিক অ্যাসিড পাবো আর নাইট্রোজেন এর অক্সাইড পাবো। তাহলে নাইট্রিক অ্যাসিড পাবো আর নাইট্রিক অক্সাইড পাবো। এই নাইট্রিক অক্সাইডটা আবার একই রকম ভাবে বিক্রিয়ায় অংশগ্রহণ করবে। তাহলে এই যে বিক্রিয়াটা দেখালাম নাইট্রোজেন চক্রে নাইট্রেট লবণ হিসেবে কিভাবে প্রকৃতিতে ফিরে আসছে এইটা হলো তোমাদের নাইট্রোজেন প্রস্তুতির বিষয়। আমি এটা মুছে দিই এবার।
এরপরে আমরা নাইট্রোজেনের ভৌত ধর্ম এবং রাসায়নিক ধর্ম নিয়ে আলোচনা করব। নাইট্রোজেন হলো একটা নিষ্ক্রিয় গ্যাস। এমনিতে নাইট্রোজেন নিষ্ক্রিয় গ্যাস বলে অক্সিজেন বা ক্লোরিন এই গ্যাসগুলোর মতো এর সক্রিয়তা দেখা যায় না, কেননা এর যোজ্যতা হলো 3 যোজ্যতা থাকার জন্য এটাকে বিয়োজিত করতে অসুবিধা হয় এবং এটা রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করতে পারে না। ফলে আমরা যদি নাইট্রোজেনের ধর্মগুলো নিয়ে আলোচনা করি, তাহলে ভৌত ধর্ম যদি বলি, 1 নম্বর ভৌত ধর্ম, এর বর্ণ নেই, গন্ধ নেই, এর জলে দ্রবণীয়তা খুবই কম। আর কি না, আমরা যদি এর গলনাঙ্ক বা স্ফুটনাঙ্ক বা এর ঘনত্ব নিয়ে আলোচনা করি, তাহলে এর ঘনত্ব আমি বলেছি যে বায়ুর ঘনত্বের কাছাকাছি। ফলে খুব স্বাভাবিকভাবেই আমরা এর মেল্টিং পয়েন্ট কত বলবো আমরা, -210 ডিগ্রি সেন্টিগ্রেড। বয়লিং পয়েন্ট মানে স্ফুটনাঙ্ক কত বলবো, -195.8 ডিগ্রি সেন্টিগ্রেড। আর এমনিতে ঘনত্ব কত বলবো, এমনি ঘনত্ব গ্রাম প্রতি সিসিতে আমরা যেটা বলি সেটা হলো 1.25 গ্রাম প্রতি সিসি, ঘন সিসি। আর একটা বিষয়, এটা যদিও রাসায়নিক ধর্মের মধ্যে পড়ে, সেটা হলো তড়িৎ ঋণাত্মকতা। কি বললাম, তড়িৎ মূলিকানের যে স্কেল, সেই স্কেল অনুযায়ী তড়িৎ ঋণাত্মকতা, এইটাকে যদি আমরা দেখি তাহলে আমরা দেখব 3.04। এইটা অক্সিজেনের থেকে কম, ফলে রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করার ক্ষেত্রে একটা নিষ্ক্রিয়তা আমরা দেখতে পাই। রাসায়নিক বিক্রিয়া খুব একটা কিছু নেই, মানে আগে বললাম রাসায়নিকভাবে নিষ্ক্রিয়। আমরা যদি দেখি ধাতুর সঙ্গে বিক্রিয়া, তাহলে ধরো ম্যাগনেসিয়াম ধাতু, অ্যালুমিনিয়াম ধাতু, ক্যালসিয়াম ধাতু, এই ধাতুগুলো নাইট্রোজেনের সঙ্গে বিক্রিয়া করে। ম্যাগনেসিয়াম যদি বিক্রিয়া করে নাইট্রোজেনের সঙ্গে কি তৈরি করবে, ম্যাগনেসিয়াম নাইট্রাইড তৈরি করবে। নাইট্রোজেনের যোজ্যতা 3, ম্যাগনেসিয়ামের যোজ্যতা 2। তাহলে এখানে 3টে লাগবে, ম্যাগনেসিয়াম 3টে লাগবে, তাহলে আমরা ম্যাগনেসিয়াম নাইট্রাইড পেয়ে গেলাম। অ্যালুমিনিয়ামের সঙ্গে নাইট্রোজেন যখন যুক্ত হবে, অ্যালুমিনিয়াম নাইট্রাইড তৈরি করবে। অ্যালুমিনিয়ামের যোজ্যতা 3, নাইট্রোজেনেরও যোজ্যতা 3, তাহলে কি হবে, এটা ক্যালসিয়াম আর ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে একই রকমের ব্যালেন্সটা হবে। ক্যালসিয়ামের যোজ্যতাও 2, ম্যাগনেসিয়ামের যোজ্যতাও 2, তাহলে আমরা এখানে পাবো এইটা, তাহলে এখানে 3টে পাবো। তাহলে এইগুলো একদম উজ্জ্বল শিখায় এটা জ্বলবে, যেরকম ভাবে আমরা তারাবাতি জ্বালানো দেখেছি। ম্যাগনেসিয়াম সেই তারাবাতি জ্বালানোর মতো জ্বলবে নাইট্রোজেনের মধ্যে প্রবেশ করলে এবং এই নাইট্রাইড তৈরি হবে। এই নাইট্রাইডকে আবার যদি আমরা ফোটাই জলের সঙ্গে, ম্যাগনেসিয়াম নাইট্রাইড যদি জলের সঙ্গে ফোটাই, একসঙ্গে আমি বলে দিচ্ছি, ম্যাগনেসিয়াম নাইট্রাইডকে যদি আমি জল দিয়ে ফোটাই অ্যামোনিয়ার সময় আমরা দেখেছি, তাহলে কিন্তু অ্যামোনিয়া গ্যাস তৈরি হবে। কি হবে না, অ্যামোনিয়া গ্যাস তৈরি হবে আর ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড তৈরি হবে। এই বিক্রিয়াগুলো আগে করা হবে। তাহলে এখানে অ্যামোনিয়া তৈরি হবে, মানে এখানে দুটো অ্যামোনিয়া তৈরি হবে, এখানে 3টে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড তৈরি হবে। তাহলে জল কতগুলো লাগবে না, এখানে 6টা আর এখানে 6টা জল লাগবে। এই হলো বিষয়। আবার অ্যালুমিনিয়ামের সঙ্গেও একই রকম ভাবে বিক্রিয়া করবে। অ্যালুমিনিয়াম নাইট্রাইডের সঙ্গে যদি জল দিয়ে বিক্রিয়া ফোটানো হয়, তাহলে আবার অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড তৈরি হবে আর অ্যামোনিয়া তৈরি হবে। এবার ব্যালেন্সটা কত হবে, এখানে 3টে দিয়েছি আমি, 3টে দিলে কি হবে, এখানে 3টে দিলে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড হয়ে গেল আর অ্যামোনিয়া। তো এইটা একই রকম ভাবে ক্যালসিয়ামের ক্ষেত্রে হবে, ক্যালসিয়ামের বিক্রিয়াটা আমি আর লিখলাম না।
আর কি না নাইট্রোজেনের সঙ্গে হাইড্রোজেনের বিক্রিয়া হয়, এটা তোমরা আগে দেখেছো। নাইট্রোজেনের সঙ্গে হাইড্রোজেনের বিক্রিয়া হয়। নাইট্রোজেনের সঙ্গে হাইড্রোজেনের বিক্রিয়া হেবার পদ্ধতিতে আমরা দেখেছি যে হেবার পদ্ধতিতে নাইট্রোজেন গ্যাস আর হাইড্রোজেন গ্যাস এই দুটো বিক্রিয়া করছে। বিক্রিয়া করে কি তৈরি করেছে? লৌহ চূর্ণ অনুঘটক 550 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা 200 বায়ুমণ্ডলীয় চাপ, এখানে কি তৈরি করেছে না অ্যামোনিয়া গ্যাস তৈরি করেছে। তাহলে এই বিক্রিয়াটা আমরা জানি, এই বিক্রিয়াটার ক্ষেত্রে বা ব্যালেন্স তোমরা নিজেরাই করতে পারো। এখানে 3 গুণে 6টা হলে 3। তাহলে অ্যামোনিয়া গ্যাস প্রস্তুতিতে নাইট্রোজেন এবং হাইড্রোজেন যুক্ত হয় লৌহ চূর্ণ অনুঘটক 550 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 200 বায়ুমণ্ডলীয় চাপে মনোমেরিয়াম উদ্দীপকের সাহায্যে, এবং এটা পরে পটাশিয়াম অক্সাইড দিয়ে ফেরিক অক্সাইড দিয়ে করা হয়েছিল ইত্যাদি। তাহলে এইটা গেল অ্যামোনিয়া বিক্রিয়া। আর আরেকটা বিক্রিয়া ইম্পর্টেন্ট, সেটা তোমাদের বলবো, সেটা হলো যে ক্যালসিয়াম কার্বাইড। ক্যালসিয়াম কার্বাইডের সংকেত কি? CaC2। এই ক্যালসিয়াম কার্বাইডের সঙ্গে যদি আমরা বিক্রিয়া করি তাহলে আমরা দেখতে পাবো যে এগারোশো ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতাতে আমরা এই বিক্রিয়াটা করব। নাইট্রোজেনের সঙ্গে বিক্রিয়া হবে, ক্যালসিয়াম এটা রং হলো ধূসর, এটা রং হলো ধূসর। আমি এখানে উষ্ণতা কত বললাম? 1100 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে এইখানে যে জিনিসটা তৈরি হলো, এটা আমরা জমিতে সার হিসেবে ব্যবহার করি এবং এটাকে আমরা বলি নাইট্রোলিন। এটাকে আমরা কি বলি? নাইট্রোলিন। তাহলে জমিতে সার হিসেবে এই বিক্রিয়াটা খুব ইম্পর্টেন্ট। আবার এটার সঙ্গে যদি আমি জল দিয়ে ফোটাই একই রকম ভাবে উত্তপ্ত অবস্থায়, তাহলে কিন্তু ক্যালসিয়াম কার্বনেট আর অ্যামোনিয়া তৈরি হয়। তাহলে কি বললাম না, ক্যালসিয়াম CaCl2, এটার সঙ্গে যদি আবার আমি জল দিতাম, দিয়ে ফোটাতাম, তাহলে কি তৈরি হতো? অ্যামোনিয়া তৈরি হতো। আর কি তৈরি হতো? ক্যালসিয়াম কার্বনেট তৈরি হতো। এখানে কটা আছে? দুটো আছে। তাহলে এখানে দুটো হবে, একই রকম ভাবে তিনটে লাগবে এখানে। তাহলে আমরা এখানে অ্যামোনিয়ার যে বিক্রিয়াগুলো করলাম, এর বাইরে অ্যামোনিয়ার একটা রাসায়নিক বিক্রিয়া নেই। আমরা এখানে যে জিনিসটা তোমাদের বলতে চাই সেটা হলো যে অ্যামোনিয়ার ব্যবহার, এই নাইট্রোজেনের ব্যবহার। নাইট্রোজেন এমনিতে আমরা দেখি যে নাইট্রোজেন কিন্তু নিষ্ক্রিয় গ্যাস। একটা জিনিস তোমরা ভাবো যে আমি যদি নাইট্রোজেন বাতাসের মধ্যে না থাকতো, যদি শুধুমাত্র অক্সিজেন থাকতো, তাহলে কি হতো? আমাদের শ্বসন রেট বেড়ে যেত। গাছপালা সব সময় অক্সিজেন নিলে তাদের শ্বসন বেড়ে যেত। শ্বসন বেড়ে গেলে কি হতো? আমাদের শক্তি বেশি উৎপন্ন হতো। ফলে বাতাসের মধ্যে নাইট্রোজেন পুরোটা এই যে ভাগটা হয়ে আছে, এটা আমাদের পক্ষে খুবই উপকারী। ফলে নাইট্রোজেন প্রথমত নিষ্ক্রিয় মাধ্যম হিসেবে ব্যবহার করা হয়। এই জন্য অনেক সময় ট্রানজিস্টরের মধ্যে, আইসির মধ্যে, ডায়োডের মধ্যে, এগুলোর মধ্যে নাইট্রোজেনকে ব্যবহার করা হয়। আর এমনিতে নাইট্রোজেন তো আমরা আগে থেকেই জানি যে নাইট্রোজেন ইউরিয়া তৈরি করতে, অ্যামোনিয়া তৈরি করতে, আবার বিস্ফোরক পদার্থ হিসেবে নাইট্রোজেনের ব্যবহার আছে। ট্রাইনাইট্রোটোলুইন এগুলো তৈরি করতে নাইট্রোজেন গ্যাস ব্যবহার করা হয়। আর ওষুধ তৈরি করতে নাইট্রোজেন গ্যাস ব্যবহার করা হয়। একটা গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হলো নাইট্রোজেনের যৌগগুলোকে আমরা বিভিন্ন রকম ওষুধ তৈরির কাজে কিন্তু ব্যবহার করতে পারি। মোটামুটি এই গেল নাইট্রোজেন। তোমরা নিজেরা বই থেকে পড়বে এবং সেইখান থেকে দেখবে যে নাইট্রোজেনের গ্যাস প্রস্তুতি এবং ধর্ম, এটা নিয়ে আমি মোটামুটি সংক্ষেপে একটা আলোচনা করলাম। তোমরা সবাই খুব ভালো থাকবে, ঘরে থাকবে, আনন্দে থাকবে, এগিয়ে যেতে হবে পড়াশোনার মধ্যে দিয়ে। কেমন?